প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, আমেরিকার রাজনীতি নিয়ে কথা বলি। এখন যেহেতু বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু আলোচনায় রয়েছে, সদ্য শেষ হয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পর তাদের এক বড় সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা বাংলাদেশি কমিউনিটির মানুষের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ আলোচনায় থাকবে বাংলাদেশের রাজনীতি। আর কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক প্রেসিডেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এন্টারপ্রেনার জাকির এস চৌধুরী। জাকির এস চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আইবিটিভি সকল দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। জি, রমজান মাস চলছে, আপনি বাংলাদেশের নির্বাচনে গিয়েছিলেন, কাছে থেকে দেখেছেন নির্বাচনে জাতীয়তাবাদের শক্তি, যেহেতু একজন লোক আপনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে এই জাতীয়তাবাদের রাজনীতিতে জড়িত ছিলেন, যুবদলের নেতৃত্ব দিয়েছেন আপনি, তাই আপনি স্বাভাবিকভাবেই জাতীয়তা দলের পক্ষে কাজ করেছেন নিবিড়ভাবে। আমরা সোশ্যাল মিডিয়াতে আপনার দেখেছি, ছবি দেখেছি। সব কিছু মিলিয়ে আপনার কাছে এই নির্বাচনটা দীর্ঘদিন পরে একটা 3বার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় নির্বাচন হয়নি বাংলাদেশে বলতে গেলে, নির্বাচন হয়েছে বাট যেটা গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, সেই নির্বাচনে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। কেমন দেখেছেন আপনি? ধন্যবাদ আপনাকেও। আবারও আপনি জানেন বাংলাদেশের ইতিহাসে যে কয়টা নির্বাচন হয়েছে, বিশেষ করে আমরা স্বৈর সরকার বিরোধী এরশাদের গণতান্ত্রিক আন্দোলনে 90-এর 6 অভ্যুত্থান এরশাদ পতনের পরে যে 91 সালে যে নির্বাচনটা হয়েছে, 91, 96 এবং 2001 আন্ডার দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, ইতিহাসে এই নির্বাচনগুলা আমাদের বাংলাদেশের নির্বাচনের সাথে এই নির্বাচনগুলা গ্রহণযোগ্যতা সর্বদিক থেকে একটা অ্যাকসেপ্টেবল। এরপরে যে আপনি যে একটু আগে উল্লেখ করেছিলেন যে 3টা নির্বাচন হাসিনার 14, 18, 24 এবং 8-এর নির্বাচনও অনেক দিক থেকে প্রশ্নবিদ্ধ, তারপরও স্পেশালি ওই 3টা নির্বাচন ছিল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আর এই 26-এর এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে নয়, এটা বিশ্বের ইতিহাসে একটা গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনে আপনি জানেন প্রায় 60% জনগণ ভোট দিয়েছে এবং উৎসব মুখের, আপনারা যেরকম ঈদের আনন্দ আমরা দেখেছি, ঈদের আনন্দ যেভাবে আমরা শেয়ার করি, ভাগাভাগি করি, এই নির্বাচনটাও বাংলাদেশের জনগণ ঈদের আনন্দের মতো নিয়েছে। এবং নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে নতুন প্রজন্মের ভোটাররা যারা ফ্যাসিস্ট আমলে সেই 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি, যারা 18 বছর বয়সে ভোটার হয়ে এখন 36 বছর 38 বছর অনেকের বয়স, তারা যেন ঈদের আনন্দ, এটাকে সার্বিক অর্থে কি বলা যায়, এই আনন্দ শেয়ার করার মতো একটা ফেস্টিভ ছিল। এই নির্বাচনটা ছিল রিয়েলি উৎসব মুখর, এবং উৎসব মুখর বলতে সত্যিকারে এটা একটা উৎসব নির্বাচন। এবং আপনি যেহেতু নিজে ছিলেন, আপনার কাছে ভালো লেগেছে নিঃসন্দেহে, আপনার কথাই বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি বলেছেন। আচ্ছা, নির্বাচনের আগে আপনি এখানে আমাদের স্টুডিওতে এসেছিলেন, সে সময় আপনি বলেছিলেন যে বিএনপি হচ্ছে 250টার মতো অ্যাপ্রক্সিমেট সিট পাবে, বাট 200 পার করেছে। কিছুটা আপনার মোটামুটি আপনি যেটা মোটামুটি রাইট, 80% রাইট আমি বলতে পারি। তো সব কিছু মিলিয়ে বিএনপির এটা কি আওয়ামী লীগ না থাকাতে এত ভূমিধস বিজয় হয়েছে, নাকি সত্যিকারে জাতীয়তার পক্ষে মানুষ ভোট দিয়েছে, বিএনপিকে ভালোবাসি মানুষ ভোট দিয়েছে? কি মনে হয়? ধন্যবাদ। আমি যে প্রিডিকশনটা করেছিলাম 250-এর অধিক আসন নিয়ে বিএনপি সরকার গঠন করবে, যেটা 212 প্লাস আমাদের প্রায় 70 জন প্রার্থী ছিল যারা স্বতন্ত্র নির্বাচন করেছে। ঢাকার একটা বিশেষ আসন আমি বলি যে যুবদলের সাবেক সভাপতি জনাব সাইফুল আলম নীরব ইলেকশন করেছে, ওখানে আমরা জোটের প্রার্থী সাইফুল হককে নমিনেশন দিয়েছিলাম। যদি নীরব ভাই না থাকতো তাহলে ওই আসনটা, এইভাবে এই যে 70 আসনে আমাদের স্বতন্ত্র ক্যান্ডিডেট আপনি জানেন প্রায় 9 জন বিএনপির স্বতন্ত্র ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছে। যদি এই স্বতন্ত্র 70 জন না থাকতো, বিএনপি সত্যি 250 না 270-এর বেশি আসনও পেত। মানে কি তা আপনি যে জামাত যে 70টা আসন পেয়েছে, এটা কি ফ্লুক মনে করেন আপনি? হ্যাঁ, আমাদের বিদ্রোহী ক্যান্ডিডেট থাকার কারণে, এই বিশেষ করে ঢাকার যে 12 আসনটা আমাদের বিদ্রোহী ক্যান্ডিডেটের কারণেই ওই 12 আসন জামাত পেয়েছে। এইভাবে আমাদের বিদ্রোহী ক্যান্ডিডেটের কারণেই জামাত অনেক আসনে পেয়ে গিয়েছে। মানে জামাতের যে ভোটার, আপনি বিভিন্ন, আমরা নির্বাচন আগে থেকে দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের উত্থান, এবং সারা দেশে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অসংখ্য মানুষ অংশ নিয়েছে জামাতের নির্বাচনের প্রচারণাগুলোর মধ্যে। তাহলে এই লোকগুলোকে কি বলবেন আপনি? এটা ওরা কারা? ছাত্র আন্দোলন এবং গণমানুষের যে ভোটের ব্যাপারটা, এটা সম্পূর্ণ ভিন্ন। ক্যাম্পাস একটা সীমিত জায়গা, এখানে সীমিত গণ্ডির মধ্যে সে তার এই যে নেতা নির্বাচন করছে। আপনারা জানেন নির্বাচনের আগে এটা মিডিয়া অনেক
আলোচনা হয়েছে যে যদি সমস্ত ছাত্র সংসদগুলো জামাত ভূমিধস বিজয় পেয়েছে জাতীয় নির্বাচনে, আপনি দেখেন ইতিহাস, না আমি আমরা বলছি যেটা যে ইতিহাসের প্রেক্ষিতে আমরা যেটা আলাপ করেছি, কোথাও সেই ইম্প্যাক্টটা পড়ে নেই। যে ছাত্র শিবির, আপনি জানেন ছাত্র শিবির বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ওখানে ছাত্রলীগের তারা এই যে অনেকভাবে বলা হয়েছে ছাত্রলীগের ভিতরে তারা থাকি নির্বাচন করছে, এবং যেটাকে আপনাদের নেতাও গুপ্ত বলছে, গুপ্ত, হ্যাঁ ছাত্রলীগে গুপ্ত, এরপরে লুঙ্গির ভিতরে এসব আলোচনা তো শুনেছেন। সো ছাত্রলীগের মধ্যে থেকে ছাত্রলীগও তাদেরকে ওইভাবে সহযোগিতা করার কারণে বিভিন্ন ছাত্র সংসদগুলা, বাট জাতীয় নির্বাচন আপনি দেখেছেন এটার সাথে কোনো সম্পর্কই ছিল না। ওকে, কিন্তু তাদের এই মানুষগুলো, তাদের কি উত্থানটা কি আপনি মনে করেন না যার জামাতকে 15 বছর আওয়ামী লীগ কোণঠাসা করে রেখেছিল, নিষিদ্ধ করেছে তাদের 24-এর এই 5ই আগস্টের আগে নিষিদ্ধ করেছে, এরপরে জামাতের এই যে একটা বিস্ফোরণটা, এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? জামাত ইসলামের আপনি যেটা 71 যতদিন ইতিহাস থাকবে, 71 আমাদের শ্রেষ্ঠ অর্জন। অবশ্যই আমাদের 55 বছর, আমাদের 1000 বছরের যে ইতিহাস, 55 বছর আগের 71 সাথে কোনো তুলনা হয় না। মাটি, মাতৃভূমি, আমাদের সকল অর্জন, আমাদের সকল কিছু, আজকে আমি আপনি আমাদের কথা বলা সমস্ত কিছু হলো 71। সো 71 যতদিন বাংলাদেশের মানুষের চেতনায় থাকবে, ততদিন এই জামাতে ইসলাম বাংলাদেশে এটা তো দুঃসাহস করেছে যে তারা জানেন ক্ষমতায় যাবে। যতদিন 71-এর চেতনা কাজ করবে, একজন মুক্তিযোদ্ধা জীবিত থাকবে, বাংলাদেশের পতাকা, মানচিত্র, এই যে ত্যাগ, এটার সাথে তো কোনো তুলনা হয় না। 24 আমাদের আরেকটা অর্জন অবশ্যই, এবং 24-এর চেতনা আর এই যে বিপ্লব বা 24-এর চেতনা আর এই বিপ্লব, এটা 71-এই সেই অসমাপ্ত কাজগুলা বাস্তবায়নের, যেটা ভোটাধিকার, এই যে বৈষম্য বিরোধী বা এই যে মানুষের সম অধিকার, মানে আমরা যেখানে ভোট দিচ্ছি সেখানে প্রতিফলন হবে। 71 ছিল মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, আত্মনির্ভরশীল একটা জাতির সংগ্রাম, আমাদের স্বশাসন, স্বায়ত্তশাসন, আমাদের অধিকার প্রতিষ্ঠার একটা সংগ্রামের মধ্যে দিয়ে যে আমরা পতাকা, মানচিত্র এবং দেশটা আমরা অর্জন করেছি। সেই দেশের অনেক পিছনে গিয়েছি আমরা, অনেক ব্যর্থতা ছিল, কিন্তু 71-এ হলো আমাদের সকল পথ চলা। এবং 71 যতদিন আমরা স্বীকার করে, জানেন এই জামাত ইসলাম 71-এ তাদের ভূমিকা, যতই ক্ষমা চাক, যত তারা ইয়া করুক, আপনি জানেন এই ধরেন আপনি এই গড়ে আমি ঢুকার, আপনি এই গড়টা করেছেন, আমি এই গড়টা করতেই বিরোধিতা করেছি, বুঝতে পেরেছি, এখন আমি এই গড়ে ঢুকতে চাচ্ছি, আমি মেনে নিব না। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মানে যত কিছুই করুক জামাতকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় মানুষ মেনে নিবে না? অবশ্যই। তাহলে আপনি আমার প্রশ্ন হচ্ছে 15 বছর পরে তার এই অবস্থা হচ্ছে, এখন তো তারা কাজ করার আরো বেশি সুযোগ পাবে এই বিএনপির সময়ের মধ্যে, এবং তারা সেটা নানাভাবে তারা সেটা প্রতিফলিত করার চেষ্টা করছে। সামনের দিনগুলোতে জামাতের অবস্থান কোথায় যেতে পারে বলে মনে করছেন? আমি আপনাকে শুধু তৃতীয় বিশ্বের রাজনীতি, আপনি তৃতীয় বিশ্বে বিশেষ করে তৃতীয় একটা সংগঠন প্রতিষ্ঠা লাভ, এবং জামাত ইসলামের মতো হয়তো অন্য কোনো সংগঠন আসতে পারে, এনসিপির একটা সুযোগ ছিল, কিন্তু তারা জামাতের সাথে মার্চ করে এই সুযোগটাকে তারা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। এনসিপি আপনি জানেন তারা জুলাই বিপ্লবটা, এই যে এই কয়েকজন ছাত্রর সাথে আমরা যারা, আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছিল এটা নির্দেশনামূলক, এবং তার প্ল্যান, এই যে তার প্ল্যানের মধ্যে এবং তার স্ট্র্যাটেজিজম লিডারশিপের মধ্যে দিয়েই এই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল। ওকে, সো এনসিপি তাদের সেই যখনই তারা জামাতের সাথে মার্চ করেছিল, এই এনসিপির সেই ভাবমূর্তিটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। তারা মনে করেছে এটা জামাতের ভিতর থেকেই, যে কয়জন লাস্ট পর্যন্ত এনসিপিতে মার্চ করেছে এরা আসলে ছাত্র শিবির জামাতেরই লোক। ওকে, তাহলে এনসিপি নিয়ে আপনার কি সম্ভব ভবিষ্যৎ? তাহলে কিন্তু তারাও হচ্ছে শেষ, যে বেশ কয়েকজন 6 জন বা 7 জন অ্যাপ্রক্সিমেট তারা এই সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, একদম ভেরি ইয়াং। এরা হচ্ছে কি আরো 2 বছর আগে যারা হচ্ছে কি আপনার একটা ছাত্র সংসদ নির্বাচন করতে হচ্ছে কি ভয় পেত বা হওয়ার সম্ভাবনা ছিল না, শঙ্কা ছিল, সেক্ষেত্রে তারা এখন সংসদে যাচ্ছে, সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এদের নিয়ে আপনি কোনো স্বপ্ন দেখেন ওরা আগামী বাংলাদেশ বিনির্মাণে কোনো ভূমিকা রাখতে পারে কিনা? এনসিপি এই সংগঠনটা যার ন্যাশনাল সিটিজেন পার্টি, কিন্তু ওরা ন্যাশনাল শিশু পার্টি হয়ে গিয়েছে তাদের কর্মকাণ্ডের মধ্যে। তারা তাদেরকে যদি এই নির্বাচনে তারা স্বতন্ত্র নির্বাচন করত, অ্যাটলিস্ট তারা যদি একটা আসনও না পেত, তাহলে তাদের রাজনীতিটা অ্যাটলিস্ট সারা দেশে প্রত্যেকটি আসনে তারা তাদের একটা রাজনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারত। পর্যায়ক্রমে এই যে জুলাই চেতনাটা, এই যে জুলাই চেতনা, যেটাকে ডক্টর আলী রিয়াজ এখান থেকে গিয়ে, এই চেতনাটা ছিল তো 71-এর মুক্তিযুদ্ধের না পাওয়ার
রাইট, মুক্তিযুদ্ধের যেই বাস্তবতাগুলা সেটাকে বাস্তবায়ন না করাই হলো এই যে 24 চেতনাটা সৃষ্টি হয়েছে। রাইট, কিন্তু আলী রিয়াদ যেটাকে বলেছিল যে জুলাই সনদ, এটা ওনার একটা আমেরিকান স্ট্র্যাটেজি যে এটাকে জুলাই সনদ দিয়ে, যেটা বিএনপি ওই সময় জুলাই সনদে স্বাক্ষর করেছিল বাস্তবতার কারণে। এই যে আজকে যেটা আমরা মেজরিটি পার্লামেন্টে, জনগণ পার্লামেন্টে আমাদের আদর্শ ম্যানিফেস্টো আমরা ঘোষণা করেছি, সেই অনুযায়ী মানুষ ভোট দিয়েছে। সো আমরা সিদ্ধান্ত নিব যে পার্লামেন্টে কি হবে, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার উচ্চকক্ষে কি হবে, সেটা জনগণ আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী ভোট দিয়েছে। সো এই যে আলী রিয়াদ যে তত্ত্বটা দিয়েছিল যে জুলাই চেতনাকে উনি এই যে জুলাই সনদ পাশ কাটিয়ে, যে জুলাই সনদ একটা কিছু করে, আপনি জানেন তারা এই যে এসব ক্যারি সময়গুলা করে 3 মাসের সরকারকে তারা 18 মাসে, এরপরে জামাত ইসলাম তো চেয়েছিল যতক্ষণ পর্যন্ত তারা নির্বাচনে বিজয় সুনিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা একটা নির্বাচন যেন না হয়। আপনি জানেন তারা প্রথম চেয়েছিল যে স্থানীয় সরকার নির্বাচন, এরপরে তারা চেয়েছিল হানা ভোট। কিন্তু বাংলাদেশের জনগণ এই যে জামাত ইসলামের 71-এর মতো যেমনি এই পরাজিত শক্তিকে পরাজিত করেছে, তেমনি এই যে 26-এর এই নির্বাচনও সেই 71-এর এই পরাজিত শক্তিকে মানুষ তার ভোটের মধ্যে দিয়ে এই মৌলবাদী শক্তিকে মানুষ প্রতিহত করেছে। ওকে, কিন্তু এখন যে বিএনপি ক্ষমতা এসছে, আপনার কি মনে হয় তাদের জন্য এই যে কঠিন আওয়ামী লীগের 15 বছর অর্থনৈতিক অবস্থায় নানা অভিযোগ রয়েছে, টাকা পাচার থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া, একটা কঠিন চ্যালেঞ্জ বিএনপির সামনে, আপনার কি মনে হয় এই সঠিক কক্ষপথে, মানে যে ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল সেই ট্র্যাকে ফিরিতে পারবে বিএনপি? আপনার কি মনে হয় তারেক রহমানের নেতৃত্বে? আদর্শ এবং লক্ষ্য যদি থাকে, এবং তারেক রহমান যেটা বলেছে আই হ্যাভ এ প্ল্যান, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনি জানেন বাংলাদেশের এই যে তলাবিহীন জড়ি থেকে বাংলাদেশে আপনার একটা মেরুদণ্ড সৃষ্টি করেছিল, অর্থনীতি সহ বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে এবং প্রথমবারের মতো বাংলাদেশ খাদ্য রপ্তানি করেছিল। ঠিক তারেক রহমান তার বাবার সে আদর্শকে নিয়ে, বেগম খালেদা জিয়ার আপোষহীনতাকে, তার মায়ের সেই আপোষহীন ভূমিকা নিয়ে আজকে আপনি জানেন একজন প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী হিসাবে নিরাপত্তাহীনতায়, সে নিরাপত্তা ছাড়া সিকিউরিটি আপনি তার গাড়ি বহর কমিয়েছে। এই যে আপনি জানেন সচিবালয় যেখানে সে অফিস করবে সেখানে বিদ্যুৎ ব্যবস্থাকে সাশ্রয় করার জন্য অনেক সিস্টেম, সে অনেক এসি বাতি উনি আপনার কাট করেছে। তো এইভাবে তারেক রহমান আজকে বাংলাদেশকে যে নতুন রাজনীতির যে ডাইমেনশন, নতুন প্রজন্মের যে ডাইমেনশন, মুক্তিযুদ্ধের যে চাওয়া পাওয়ার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকে তারেক রহমান আজকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। উনি জানেন যে প্রধানমন্ত্রীর জন্য আপনারা জানেন আগে ঢাকা শহরে ঘন্টার পর ঘন্টা মানুষ ট্রাফিক সিগন্যালে, ঢাকা শহর যেদিন প্রধানমন্ত্রী যেত ঢাকা শহর সেদিন অচল হয়ে যেত, কলাপস হয়ে যেত। রাইট, আজকে জানেন তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি অনেক সময় হেঁটেও চলে যাচ্ছে। রাইট, অনেক সময় দেখতে পাচ্ছি আমরা। সো এই যে ব্যতিক্রমী একটা রাজনীতি। আর জানেন দুর্ভাগ্য হলো সত্য যে আপনার ইরান এবং আমেরিকার আজকে যে যুদ্ধটা, তারেক রহমানের যে প্ল্যানটা, সেই পরিকল্পনায় আপনি জানেন বিশ্ব অর্থনীতি, তেলের সাথে বিশ্ব অর্থনীতি, আজকে এই যুদ্ধের সাথে সারা পৃথিবীর অর্থনীতি, আমাদের উন্নয়ন কর্মকাণ্ড, আমাদের এডিবি এবং আমাদের যেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হবে। এটা নট অনলি বাংলাদেশ, পৃথিবীর দেশে দেশে উন্নয়নশীল দেশগুলো সহ সবাই একটা বাধার সম্মুখীন হবে। তবে আমি মনে করি এই আল্লাহর এই ভূমিতে মহান রাব্বুল আলামিন সবাইকে সেভ করে নিয়ে ইনশাল্লাহ তারেক রহমানের যে ভিশন এবং প্ল্যান বাংলাদেশকে নিয়ে, যেই তার বাবার যে স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সেই চেতনার বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়া চেয়েছিল, সেটাই তারেক রহমান এখন বাস্তবায়নের পথে। আপনি জানেন উনি যে মন্ত্রিসভায় আপনি দেখেন, উনি এক সুন্দর মন্ত্রিসভা গঠন করেছে, নতুন পুরানদের সমন্বয়ে, পুরানো যারা ছিল স্থায়ী কমিটির ওদেরকে উনি আপনার এই যে উপদেষ্টা পর্যায়ে নিয়ে গিয়েছে, নতুনদেরকে অনেকটা স্থান করে দিয়েছে। ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদে এবারে যেভাবে পুরানদেরকে অনেকটা সংসদে নমিনেট করা হয়েছে, আপনি দেখবেন যে এই যে 2031-এর যেই নির্বাচন ইনশাল্লাহ তারেক রহমান ওখানে সমস্ত নতুন নেতৃত্ব সৃষ্টি করবে, যারা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল। যেমন আমি ছাত্রদলের রাজনীতি দিয়ে আমার হাতে খড়ি, এরকম আমার মতো যারা জীবনে, আমরা এই দলে আমাদের শুরু, আমরা প্রতিজ্ঞা করেছি ওই যে আমাদের দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তেমনি আমরা দলে জয়েন করতেই যে প্রথম বিএনপি, শেষ বিএনপি, জীবনে বিএনপি, মরণও বিএনপি,
এইভাবেই আমরা আজকে যারা ছাত্রদল থেকে এই দলে এসেছে, আপনি দেখেন ছাত্রদল থেকে যারা এসেছে, আমার রক্তই ছাত্রদল। Right. সো এখানে কোনো অন্য সুযোগ নেই, অন্য কিছু সুযোগ নেই। এখানে কোনো মিক্স কিছু নাই। নাই, শুধু- সো তারেক রহমান এখন যেই নেতৃত্বটা সিলেক্ট করতেছে, ওনার সমস্ত সিলেকশানে হলো ছাত্রদলের ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছে ওদেরকেই উনি প্রিপেয়ার করতেছে, এবং পর্যায়ক্রমে দেখবেন যে এই দলের জন্ম 50 বছর আগে। Right. সো 50 বছরে যারা ছাত্রদল থেকে এখানে আসতেছে, সো এই দলের ভিত্তি অনেক শক্ত। আপনি জানেন এই যে প্যাসিস হাসিনা এত চেষ্টা করেছে BNP এই দলকে ভাঙতে পারে নাই। Okay. রিজনটা ছিল যে এখানে ছাত্রদল থেকে যারা এই দলের দায়িত্ব, তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্বের প্রতি তাদের যে কমিটমেন্ট, এবং তারেক রহমানের কাছে তাদের যে কমিটমেন্ট, আপনি দেখেন এত চেষ্টার পরও এই দলকে ভাঙতে পারে নাই। এবং এই দল যেরকম স্বর্ণ কি দুলে আরও পিওর হয়, আপনার সরকার যত অত্যাচার করেছে এই দল আরো তত স্ট্রং হয়েছে। হ্যাঁ, ওকে, আমরা এক মাসে একটা দলের হচ্ছে মূল্যায়ন করা যায় না। এরপরে বলি মন্ত্রিসভার, আপনি বললেন যে তরুণ এবং পুরনো ওদের মিশেলে একটা মন্ত্রিসভা গঠন হয়েছে। এরপর কিছু মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যেমন সড়ক ও সেতু মন্ত্রী, তার বিরুদ্ধে চাঁদাবাজের রয়েছে, হত্যার অভিযোগ রয়েছে, বিকাশ নূরকে নিয়ে বিকাশ নূরের মতো কথা অভিযোগ রয়েছে। এমন কিছু বিতর্কিত মন্ত্রী স্থান পেয়েছে কিনা, এবং ওরা দেশের জন্য, বিএনপির জন্য সমস্যা হবে কিনা, কি মনে করেন আপনি? সড়ক পরিবহন যে ওনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ না, উনি চাঁদাবাজির সংজ্ঞার উপরে কথা বলতে গিয়েছে। সো আপনি জানেন সাধারণত এই পর্যায়ে যারা যাবে কথা বলতে একটু ভবিষ্যতে আমি মনে করি যে ওরা আমাদের যারা আছে ওরা সচেতন, তারপরে অনুরোধ করব যে কোনো কন্ট্রোভার্সিয়াল পয়েন্টে কথা না বলাই ভালো। সড়ক পরিবহন মন্ত্রী, সড়ক এবং জনপথ, যিনি আজকে মন্ত্রণালয়ে জানাব, ওনার নামটা হলো রবিউল। হ্যাঁ, রবিউল সাহেব। উনি প্রথমেই চাঁদাবাজ এবং চাঁদাবাজি এটার উনি সংজ্ঞার কথা বলেছিল, যেটা অনেকে ভুল ব্যাখ্যা দিয়ে সেটাকে আপনার অন্যভাবে বলেছিল। উনি বলেছে যে কোনো সংগঠনে বা কোনো সমিতিতে আমি মেম্বার, আমি চাঁদা দিই, এটা চাঁদাবাজি না। বাট এটা হচ্ছে কি, বাংলাদেশে চাঁদাবাজি বলতে কমন অর্থ আপনার সর্বক্ষেত্রে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সব ক্ষেত্রে একটা চাঁদাবাজি আছে। সো সে চাঁদাবাজির সংজ্ঞাটা বলতে গিয়ে হয়তো স্লিপ অফ টাং এটাকে ভিন্নভাবে প্রবাহিত করেছে, তবে সে অনেক বক্তব্যের মধ্যে এটাকে সে আপনি ক্লারিফাই করেছে। আরেকটা কথা বলেছেন যে ও একজন মার্ডারের আসামি। আপনি জানেন অভিযোগ অনেকের বিরুদ্ধে হতে পারে, কিন্তু আদালত কর্তৃক যতক্ষণ পর্যন্ত আপনি অভিযুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে অভিযুক্ত বলা যাবে না। অবশ্যই। সো সে কোথায় মার্ডার করেছে, আপনি জানেন বাংলাদেশে এই যে ফ্যাসিবাদী সরকারের আমলে যেভাবে মামলায় মানুষকে আসামি করা হতো, আমি মনে করি যে জনাব রবিউল ওরকম হয়তো এটা বাংলাদেশ ভবিষ্যতে বলি অ্যাকিউজ বা একটা মামলার উনি অভিযুক্ত আসামি, বাট উনি সাজাপ্রাপ্ত না। যতক্ষণ পর্যন্ত আদালত কর্তৃক উনি সাজাপ্রাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওনাকে মার্ডারার আপনি অবশ্যই না, অবশ্যই সেটা আইনের বাইরে আমরা কেউ না, আইনের বাইরে আমরা বলতে পারবো। আচ্ছা, একটা ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে আপনি বাংলাদেশে যাওয়ার পরে, আমরা বাংলাদেশের রাজনীতির বাইরে একটু অন্য যুক্তরাষ্ট্রে আসি, বাংলাদেশে যাওয়ার পরে হচ্ছে কিছু মানুষ এখানে সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু অভিযোগ দেখেছি আপনার নামে, এই ব্যাপারটা একটু আপনি ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আপনি এই সময় উপযোগী আর একটা এটা প্রশ্ন। আপনি জানেন আমি এখানে প্রায় 32 বছর অত্যন্ত সুনামের সহিত গ্রোসারি থেকে রেস্টুরেন্ট থেকে আমি প্রফেশনাল একটা ব্যবসা করতেছি, উইচ ইজ রিয়েল এস্টেট, হোম কেয়ার ব্যবসা করেছি আমি। এই যে সাবওয়ে রেস্টুরেন্ট সহ আমার এখানে এই যে সার্ভিসিং অনেক রকমের ব্যবসায়ী। সো এই যে প্যান্ডামিক যখন শুরু হয় 2020-এর 19শে মার্চ লকডাউন শুরু হয়, আর এই লকডাউন শুরুর পরে আপনি জানেন এই যে মানুষের জন্য যে কাজগুলা, নিউ ইমিগ্রেন্ট এমন যারা নতুন এসে লকডাউনের শিকার হয়েছে, অলমোস্ট চেষ্টা করেছি যেখান থেকে খবর এসেছে প্রতিটি বাসায় গিয়ে আমি সাধ্যানুতি তাদেরকে নগদ অর্থ সহায়তা করেছি। এই যে 2020-এর সেপ্টেম্বরের শুরু নাগাদ আমার জ্যাকসন হাইট অফিসের সামনে থেকে আমি 236টা পরিবারকে একটা উল্লেখযোগ্য অ্যামাউন্ট সহযোগিতা করেছি। 237টার এই যে নিহত পরিবারের স্বজনদের মাঝে, আপনারাই সেটা জানেন। এছাড়া এই যে আইনগত সমস্যা, ইমিগ্রেশন জানেন একটা স্পষ্ট, নানাভাবে হেল্প করেছেন আপনি। আমি কন্টিনিউ হেল্প করেছি। আমার বিরুদ্ধে আলোচ্য অভিযোগটা হলো 2023 সাল। আমি দেখেন 3 বছর আমি কোনো পিপিপি, নো আদার্স, এখানে গভর্নমেন্ট যেই সুযোগ সুবিধাগুলো ছিল আমার যথেষ্ট সুযোগ ছিল, আমি দরকার ছিল না নিই নেই। কিন্তু এই ব্যাপারটা যেটা আমার এক ব্যবসায়িক পার্টনার আমাকে এখানে এই ব্যাপারটা বলছিল যেটা গ্র্যান্ড এবং আপনি নিতে পারেন, এবং আমি নেওয়ার
প্রত্যেকটা এই যে আমার ব্যবসা ছিল, অফিস ছিল, পেরোল ছিল আমি ওই দিন আমি সংবাদ সম্মেলনে এটা স্পষ্ট করেছি যে আমি গত 3 বছর 25 পর্যন্ত আমি প্রায় $9 মিলিয়ন পেরোল ট্যাক্স পে করেছি। ওকে, সো আমার ব্যবসা ইজ ইলিজিবল টু গেট দ্যাট মানি। রাইট। এখন আপনি জানেন ব্যবসা করতে গেলে ব্যবসাতে IRS সহ আদার্স এজেন্সির আপনার মনিটরিং থাকে, অবশ্যই। তারা অন্যদের সাথে আমাকে এখানে সম্পৃক্ত করে একই অভিযোগ দায়ের করেছিল। সো আমার বিরুদ্ধে যেহেতু অপপ্রচার যারা করে, এরা এটা ডিএ অফিস থেকে এটা পাঠানোর আগেই এগুলো আপনার অপপ্রচার, আমি বলেছিলাম যে তারা শত শত ইমেইল আমার বিরুদ্ধে পাঠাচ্ছে। সো আমি দেখলাম যে এটাকে নিয়ে যদি ট্রায়াল করি, আই হ্যাভ এনাফ গ্রাউন্ড, এটা ট্রায়ালে আমি জিতবো। দীর্ঘ সময় লাগবে বিদায় আমি এটাকে একটা স্টিপুলেশন করে যে অভিযোগটা সমুদয় টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। ও, টাকা ফেরত দিয়ে দিয়েছেন? হ্যাঁ, সমুদয় টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি, আপনি রেকর্ড দেখেন। সো আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই। আর এটা অনেকে বলে যে এটা নৈতিক, নো, আমার ব্যবসা আছে, আমি এটা নিতে পারতাম, নিয়েছি। সো ওরা বলেছে তুমি এটা যথার্থভাবে তুমি খরচ করো নেই। সো আই হ্যাভ এনাফ গ্রাউন্ড টু শো দ্যাট এক্সপেন্স। বাহ, খুব সুন্দর। কিন্তু যেহেতু অপপ্রচার, যেহেতু এটাকে আদালতে আপনি জানেন যে দীর্ঘ 3 বছর সময় লাগবে এটা সেটেল হতে। সো এরাই আবার অভিযোগ যে আমার বিরুদ্ধে মামলা চলতেছে, আমার জেল হবে, ইত্যাদি হবে, আমার বিরুদ্ধে অভিযোগগুলো। সেদিকে আপনি জানেন, আপনি সময় টাকাটা জমা দিয়ে দিয়েছেন। টাকাটা সমুদ্র টাকা 2,50,000 টাকা আমি রাইট হয়ে এটা ফেরত দিয়ে আমি এটা ম্যাটার ইজ ডান, এটা শেষ করে, মানে এই কেস ডান। হ্যাঁ, এখন এই যে আমার, আপনি জানেন এখানে যারা এই যে স্ট্রিট, যারা ফুড ভেন্ডার, স্ট্রিট, এই যে যারা উবার, ওরাও তো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা। সো আমার প্যাটার্নের ব্যবসায় 2,57,000 টাকার অভিযোগ। এটা খুব সো আমার অভিযোগ যখন এসেছে, আমি এটাকে ট্রায়াল করে এই টাকা না দিলেও হতো, বাট আমি এটা দিয়ে দিয়েছি। আমি আমার অবস্থানটা স্পষ্ট করে দিয়েছি। আমি আপনার ব্যাপারটা এরপরও কতিপয় এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, 2-1টা মিডিয়া থাকবে, আমি রাজনীতি করি, ভিন্নমত থাকতে পারে, কিন্তু ভিন্নমতের নামে তারা আমাকে পার্সোনালি যেভাবে আঘাত করেছে বা পার্সোনালি, এটা এনিওয়ে এটা ঠিক না, এটা একটা অশোভন আচরণ। বাট আমি মনে করি যে তাদের মতের প্রতি রেসপেক্ট, ভিন্নমত করতেই পারে। আমি এখনো আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি কোনো অনিয়ম করি নেই, এবং আমি যেই টাকাটা পেয়েছি তারা অভিযোগ দিচ্ছে যে এই টাকা তুমি যথার্থভাবে খরচ করোনি। আমি যথার্থ খরচের খাত প্রমাণ করতে পারতাম, যেই কারণে এখনো বলছি যে আমি সেটাকে কন্টেস্টে না গিয়ে আমি ফে অফ করে দিয়েছি। বাহ, আপনি সমাধান করেছেন, খুব সুন্দর করে বলেছেন। আমরা রাজনীতি নিয়ে কথা বললাম, আপনার পার্সোনাল ব্যাপারে এই ব্যাপারটা কথা বললাম, খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দিয়েছেন, যে মানুষের জানা দরকার ছিল। আপনি যেভাবে বুঝিয়ে বলেছেন, আশা করি যারা মিথ্যা সমালোচনা করে থাকে, আপনার কথা হচ্ছে তাহলে ওরা মিথ্যা কথা বলেছে। যদি কেউ মিথ্যা কথা বলে থাকে, আমি যদি মনে করি কারণ নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো একদম উচিত না, মানবিক দিক থেকে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, আইন অনুযায়ী উচিত নয়। তারা এটা বুঝবে, আমার বিশ্বাস। সবকিছু মিলে আমরা অনুষ্ঠান শেষ করবো। শেষ করার আগে আপনি কিছু বলতে চান কিনা? হ্যাঁ, আমি এখনো এই ব্যাপারটাতে আবার বলবো যে মাত্র 2,57,000 টাকা, উইচ ইজ আমি অলরেডি পেড ইট অফ, রাইট, আমি পে করে দিয়েছি। কিন্তু যারা এটাকে যে আমার স্টাইলে ব্যবসা করে এর চাইতে বড় অ্যামাউন্ট, মিলিয়ন ডলার আমার নেওয়া, আমি যে 700,000-এর আমার একটা বিনিয়োগ সাবওয়ে রেস্টুরেন্ট ছিল এই 74 স্ট্রিটে, আমার সেই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে প্যান্ডামিকের কারণে। আমি দীর্ঘদিন এই যে 2টা অফিস মেনটেন করিতাম, প্যান্ডামিকের কারণে প্রায় 8 মাস অফিসও যেতে পারিনি, কোনো ব্যবসা ছিল না। সো এই যে যেই ব্যাপারটা আমার বিরুদ্ধে অভিযোগ, এই যে নিউ ইয়র্ক স্টেটের একটা এই যে রিজালিয়ান গ্র্যান্ট, সো এই গ্র্যান্টটা আমি আমার কোম্পানিগুলা আপনার কোয়ালিফাই করে এই টাকাটা পাওয়ার, কিন্তু ওরা অন্যদের সাথে আমাকেও মিক্স করে যে অভিযোগটা দিয়েছে, আমি এটাকে মনে করি যে এটা ঠিক হয়নি। তারপরে যেহেতু ব্যবসা করতে গেলে পথ চলার পথে আপনার অভিযোগ হতেই পারে, কিন্তু আমি আজকে এটাকে আমার ক্রিস্টাল ক্লিয়ার যে আমার বিরুদ্ধে অভিযোগটা, আমি ট্রায়ালে এটা নির্দোষ হতাম। আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি যে আমার অ্যাটর্নি এটা বলছে তোমার এটা কাগজপত্র রেডি করো, তোমার এটা কিছুই হবে না। কিন্তু আমি দেখলাম যে আপনি জানেন যে এই অপপ্রচারকে আমি হেট করি, সো এই অপপ্রচারের বিরুদ্ধে গিয়ে আমি এটাকে ফেড অফ করে দিয়েছি, টাকা জমা দিয়ে দিয়েছেন আপনি। এরপরও জানেন আমার বিরুদ্ধে যেই যারা মিথ্যা কথা বলবে একসময় তারা বুঝতে পারবে, অবশ্যই আমার বিশ্বাস, যদি তারা মিথ্যা কথা বলে থাকে অবশ্যই তারা সেটা বুঝতে পারে, একসময় এটা বন্ধ করে দিবে। ওরা জ্ঞান পাপী আমি মনে করি কিছু লোক, আপনি জানেন, এরা এটা করবেই। ওই যে মায়ের সন্তান হতো না, বলতো যে ওনার সন্তান হবে না, কিন্তু সন্তান হয়েছে, সন্তান আপনার
বড় হচ্ছে, সন্তান স্কুলে যাচ্ছে, সন্তান বড় চাকরি পেয়েছে, এরপর ও কিছুই করতে পারবে না। এই যে বুঝতে পেরেছি, একের পর এক এটা হ্যাঁ, এই যারা যে বলা, সমালোচনা করে, যারা করার এরা করবেই, একটার পর একটা করবেই। বাট আপনি ভালো কাজ দিয়েছেন, আপনি নিজে আপনি ভালো কাজ করে হ্যাঁ, ওরা আমি ওদের এই- মুখ বন্ধ করে দিবেন ভালো কাজ আমি এই কমিউনিটিতে আমি এখানে অনেক সচেতন লোক, অনেক বিজ্ঞ লোক রয়েছে যারা আমাকে চিনে। এই যে আমি অনেককে আপনার ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি, ব্যবসায়িকভাবে ভালো কাজ অনেককেই, যারা এখানে এই যে বিশেষ করে আমি 2001-2-তে অনেক লোককে মিলিনিয়ার করে দিয়েছি, এই যে সুন্দর বাড়ি ব্যবসার পথ দেখায়। ইনভেস্ট করার মধ্যে দিয়ে। সো এই যে যারা, আমি মনে করি যে এই কমিউনিটিতে অনেক ভালো লোক আছে, আমি মনে করব যে সবার কাছে দয়া করে আমাকে ভুল না বুঝে, যে আমার এই ব্যাপারটা আপনারা যারা কিছু লোক এটাকে আপনার অন্যভাবে ভিন্নভাবে আমাকে নিয়ে, আমার পার্সোনালিটি নিয়ে যে আঘাত করেছে, ইনশাল্লাহ এটা টিকবে না। এই কমিউনিটিতে অনেক ভালো সুন্দর সাদা মনের মানুষ আছে। আমি আমার অবস্থানটা এখনও আবারও বলছি যে এই ম্যাটারটা ওভার, এবং আমি যেই প্যাটার্নের ব্যবসা করি এই পরিমাণ টাকা আমার ব্যবসার জন্য এটা কোনো ব্যাপার ছিল না। রাইট রাইট, আমি এটা পেতেই পারতাম, এখানে Right. নৈতিক অবক্ষয়ের ব্যাপার না। রাইট। But- তবে আপনি যে ভালো, আমি বলবো যে আপনি যে ভালো কাজগুলো করেছেন সেটা কন্টিনিউ করে তাদেরকে বুঝিয়ে দিবেন যে আপনি আসলে আপনি ওরা যেটা বলেছে সেটা নয়, আপনি আগের মতোই ভালো মানুষ, ভালো কাজ করেছেন এবং ভবিষ্যতে করবেন। রাইট, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। জি জাকির চৌধুরী, আপনার জন্য অনেক শুভকামনা, আপনার আগামী দিনগুলো যেন সুন্দর হয়, আপনি যেভাবে ভালো কাজ করেছেন আবারও বলছি সেই ভালো কাজ করবেন এই প্রত্যাশা। আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আইবিটিভির সাথে থাকবেন এই প্রত্যাশা।